সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব সামারি রাইটিং নিয়ে। তো সামারি রাইটিং নিয়ে আলোচনা করার আগে আমাদের সামারি রাইটিং এ কি কি জিনিস দরকার হয়, কিভাবে লিখতে হয়, সেই বিষয়গুলো আমরা একটু এক নজর দেখে নিই। দেখো, প্রথম কাজ হচ্ছে আমাদের টেক্সট আগে পড়ে নেওয়া। ফার্স্ট টাস্ক ইজ টু রিড দ্য টেক্সট। এখানে টেক্সটের কথা যেটা বলছি, এখানে দুই রকমের টেক্সট থাকতে পারে। এটা কবিতা থেকে থাকতে পারে, অথবা এটা গদ্য থেকে থাকতে পারে, এটা প্রোজ থেকে থাকতে পারে, অথবা পোয়েম থেকে থাকতে পারে। এই বিষয়টা আমরা আগে দেখব। আমাদের গদ্য থেকে সামাই লিখতে বলা হয়েছে নাকি কবিতা থেকে সামাই লিখতে বলা হয়েছে, এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। পরের অংশটা আমরা দেখি। লক্ষ্য করো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে বলা হচ্ছে হাইলাইট দ্য মেইন পয়েন্টস। হাইলাইট দ্য মেইন পয়েন্টস মানে হচ্ছে প্রধান প্রধান যে অংশটা রয়েছে সেটাকে আমরা আন্ডারলাইন করব বা হাইলাইট করব। এটা করার উদ্দেশ্য হচ্ছেই যে কোনো লেখা হোক, এটা কবিতা হোক অথবা এটা গদ্য হোক, এটা প্রোজ বা পোয়েম, যেটাই হোক না কেন, সেখানে দেখবে কিছু কিওয়ার্ড থাকে। কিওয়ার্ড মানে হচ্ছে প্রধান যে শব্দগুলো থাকে, যে শব্দগুলো দিয়েই মূলত ওই প্যাসেজটার ভাবটাকে বোঝানো হয়। সেই শব্দগুলোকে আমরা আগে মার্ক করব বা আন্ডারলাইন করব অথবা আমরা হাইলাইট করব। নাম্বার 3 হচ্ছে আমরা প্যাসেজটা বোঝার চেষ্টা করব অথবা কবিতাটা বোঝার চেষ্টা করব। কারণ হচ্ছে কবিতা হোক বা প্রোজ হোক, যেটাই হোক, যদি আমরা এটা বোঝার চেষ্টা না করি তাহলে আমাদের আনসারটা করাটা ঠিক হবে না। আনসারের মধ্যে অনেক ভুল ত্রুটি আমাদের থেকে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি আমরা টেক্সটটা নাই বুঝতে পারি তাহলে আমরা কিভাবে এটার সামারি লিখতে পারবো। এবার আসি প্রধান কথা, সেটা হচ্ছে ফাইন্ড আউট দ্য মেইন আইডিয়া। এবং একটা প্যাসেজের মধ্যে হোক, একটা কবিতার মধ্যে হোক, দুই ধরনের বিষয় থাকে। একটা হচ্ছে মেইন আইডিয়া আর একটা হচ্ছে সাপোর্টিং আইডিয়া। মেইন আইডিয়া যে কথাটাকে আমাদের সামনে তুলে ধরছে, প্রধান বক্তব্যটাকে তুলে ধরছে। সাপোর্টিং আইডিয়াটা হচ্ছে এই মেইন আইডিয়াটাকে এস্টাবলিশ করার জন্য এই সাপোর্টিং আইডিয়াগুলো দরকার হচ্ছে। যেমন যদি আমরা কোনো বিষয় নিয়ে আলোচনা করতে যাই, তাহলে আমরা যদি বলি যে ঢাকা শহরে ট্রাফিক জ্যাম নিয়ে একটা প্যাসেজ রয়েছে, এই প্যাসেজের মধ্যে দেখবা যে ট্রাফিক জ্যাম যে প্রত্যেক দিনের একটা সমস্যা, এটা উল্লেখ আছে। এবং একই সাথে এখানে আরেকটা জিনিস উল্লেখ থাকবে, সেটা হচ্ছে এর কারণগুলো কি কি, সেই বিষয়গুলো কিন্তু এখানে থাকবে। ঠিক আছে? তো যখন এই বিষয়গুলো থাকবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমাদের মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া দুটোই থাকবে। সেই ক্ষেত্রে আমরা মেইন আইডিয়াটা সেখান থেকে বাছাই করব এবং সেই মেইন আইডিয়াটা আমাদের সামারির মধ্যে সেটা আমরা লিখতে শুরু করব। কারণ হচ্ছে একটা প্যাসেজের মধ্যে অনেক অপ্রয়োজনীয় কথা থাকে। অপ্রয়োজনীয় বলতে সাপোর্টিং আইডিয়া এটাকে বলা হচ্ছে। আমরা মেইন আইডিয়াটাকে সামারি লেখার মধ্যে তুলে ধরবো। ঠিক আছে? পরে কি আছে আমরা দেখি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মেনে চলতে হবে। সেটা হচ্ছে ইউজ ইউর ওন ওয়ার্ডস, ডোন্ট কপি ফ্রম দি টেক্সট। তোমাকে নিজের ভাষায় কথাগুলোকে ব্যাখ্যা করতে হবে। অনেক ছাত্ররা যেটা করে সামারি লেখার ক্ষেত্রে, বিশেষ করে গদ্য সামারি বা প্রোজ থেকে যেটা তারা করে, প্যাসেজ থেকে যেটা করে, সেটা হচ্ছে প্যাসেজের প্রথম থেকে কিছু লেখে, প্যাসেজের মাঝ থেকে কিছু লেখে এবং প্যাসেজের যে শেষ যে অংশ আছে সেই অংশ থেকে হুবহু তুলে দেয়। হুবহু তুলে দিলে কিন্তু তুমি ভালো মার্কস পাবে না, অনেক ক্ষেত্রে জিরো পেতে পারো। যে কাজটা তোমাকে করতে হবে, তোমাকে নিজের ভাষায় শব্দগুলোকে লিখতে হবে। এবং এখানে আরেকটা কথা আমরা বলে রাখছি, সেটা হচ্ছে এটাকে বলে প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ মানে হচ্ছে একই কথা ভিন্নভাবে এটাকে মানে ব্যক্ত করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে প্যারাফ্রেজ।
এখন ধরো যদি আমি একটা বাক্য তোমাদেরকে লিখে দেই, সেটা তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। প্যারাফ্রেজ জিনিসটা কি আসলে। যেমন আই লিভ ইন ঢাকা, ধরো এই বাক্যটা দেয়া আছে। এখন এই বাক্যটাকে যদি আমরা প্যারাফ্রেজ করি, মানে হচ্ছে এই কথাগুলো আইডিয়াটা আমরা রাখবো ঠিকই, কিন্তু হুবহু সব শব্দগুলো আমরা ইউজ করব না, বা এর সাথে আরো কিছু শব্দ অ্যাড করে দিব। যেমন আমি এইভাবে লিখতে পারি, ঢাকা ইজ দ্য প্লেস হোয়ার আই লিভ ইন। দেখো এখানে যে জিনিসটা করা হয়েছে সেটা হচ্ছে আমরা এখানে হুবহু এই কথাগুলো কিন্তু আমরা সব নিই। আমরা কিছু কথা কিন্তু নিজের মতো করে লিখেছি। এই নিজের মতো করে যে কিছু কথা লেখা, এটাকে বলা হচ্ছে প্যারাফ্রেজ। এবং এই প্যারাফ্রেজের অ্যাবিলিটিটা যদি তোমার না থাকে, তাহলে তুমি এই ক্ষেত্রে ভালো করতে পারবে না। এবং একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে এই যে যে কথাটা বলা হচ্ছে যে তোমাকে কি করতে হবে, যে you cannot copy anything from the main text, you should use your own words। এখন own word ইউজ করতে গেলে you have to take the help of paraphrasing। যেমন ধরো আবার বলছি, প্রথমে যে শব্দটা বাক্যটা ছিল আই লিভ ইন ঢাকা, এই কথাগুলোকে যখন আমরা একটু চেঞ্জ করে লিখতে যাব, আমরা যখন প্যারাফ্রেজ করব, তখন আমরা এইভাবে লিখতে পারি যে ঢাকা ইজ দ্য প্লেস হোয়ার আই লিভ ইন। দেখো আই লিভ ইন ঢাকা কিন্তু ছিলই, কিন্তু ঢাকা ইজ দ্য প্লেস, আমি এটাকে ছিল সিম্পল সেন্টেন্স, এটাকে আমি করলাম কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করলাম। এই যে রূপান্তরের যে বিষয়টা, এটাই হচ্ছে প্যারাফ্রেজিং। এবং এই প্যারাফ্রেজিংটা একটা গুরুত্বপূর্ণ স্কিল। কারণ হচ্ছে প্যারাফ্রেজিং করলে যেটা হয়, তোমার টেক্সটটা হুবহু মিলবে না, এবং এটা আলাদা হয়ে যাবে জিনিসটা। এটার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে প্যারাফ্রেজিং এর আর কি। ওকে, আমরা একটু দেখি আবার। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে অ্যাভয়েড গিভিং ইওর ওন অপিনিয়ন। মানে হচ্ছে যখন আমরা কোনো সামারি লিখতে যাব, সেই সামারি লেখার সময় আমরা কিন্তু আমাদের নিজের কথাগুলো সেখানে দিতে পারবো না। কারণ হচ্ছে সামারিতে মেন প্যাসেজে যে কথাগুলো আছে, ওই কথাগুলোকেই খুব ছোট আকারে দিতে হবে, ঠিক আছে? তো এই জন্যে সামারির ক্ষেত্রে যে বিষয়টা হবে, সেটা তোমাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু চুজ দ্য মেন আইডিয়া, এবং সাপোর্টিং যে আইডিয়া আছে সেগুলো তোমাকে লিখতে হবে না। এবং আমি মনে করি এই রকম কথা লেখার কোনো দরকার নাই। ইউ ডোন্ট নিড টু গিভ ইওর ওন অপিনিয়ন, because in the summary you have to write according to the main passage or the poem. You don't need to write anything more than that. এখানে একটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে ফলো দ্য ওয়ার্ড লিমিট। মানে হচ্ছে প্যাসেজটা থেকে যখন তুমি সামারি লিখবে, একটু বলে দেই সংক্ষেপে এবং বোঝার সুবিধার্থে, এটা হচ্ছে হাফ পেজের বেশি তোমাকে সামারিটা লিখতে হবে না। ইউ ডোন্ট নিড টু রাইট মোর দেন হাফ পেজ, ঠিক আছে? অনেকে লেখে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা সামারি লেখে। ইউ ডোন্ট নিড টু রাইট সামারি লাইক দিস, ইউ ডোন্ট নিড টু মেক এ লং সামারি, রাদার you should write within a very short time and within a short place, ঠিক আছে? এখানে একটা জিনিস ঢেকে গেছে, আমি একটু বলে দিচ্ছি। আসলে যে কোনো রাইটিং এর ক্ষেত্রেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে তোমাকে পার্টস অফ স্পিচটা ঠিক মতো লেখা, টেন্সের ব্যবহারটা করা, এবং সেন্টেন্স যে স্ট্রাকচার রয়েছে সেটাকে ফলো করা। কারণ হচ্ছে তুমি অনেক সামারি লিখেছো, কিন্তু তোমার ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক ভুল আছে, সেক্ষেত্রে তুমি কোনো নাম্বার পাবে না। দেখা যায় অনেক ছাত্ররা যেটা করে, পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখে, কিন্তু
ইংরেজি পৃষ্ঠার পর পৃষ্ঠা আসলে লিখে লাভ নেই। যদি কারেক্ট না হয় তাহলে তোমাকে কোনো মার্কস দেওয়া হবে না। তুমি অল্প লেখো কিন্তু কারেক্ট লিখো, তাহলেই তুমি ভালো মার্কস পাবে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কারেক্টনেসটা একটা বড় ফ্যাক্টর, এবং ইফ ইউ ফলো দিস প্যাটার্ন অফ রাইটিং ইউল গেট গুড মার্কস। এবং এই ভালো রাইটিং এর ক্ষেত্রে যেটা দরকার, তোমাকে অনেক বেশি পড়তে হবে। কারণ হচ্ছে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে কোনো একটা জায়গা থেকে কোনো জিনিস যখন পড়ছো, সেটার যখন প্যাটার্নটা তোমার দেখছো, ওই প্যাটার্নটা, ওই মডেলটা তুমি আবার কোনো জায়গায় ইউজ করতে পারবে। একটু আবার বলছি, সেটা হচ্ছে যে তুমি যখন লিখবে পার্টস অফ স্পিচের দিকে লক্ষ্য রাখবে, টেন্সের দিকে লক্ষ্য রাখবে, এবং সেন্টেন্স স্ট্রাকচারের দিকে লক্ষ্য রাখবে। সেন্টেন্স স্ট্রাকচার বলতে যেটা বোঝাচ্ছি আমি, তুমি একটা প্যাসেজের মধ্যে সিম্পল সেন্টেন্স লিখতে পারো, কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারো, কম্পাউন্ড সেন্টেন্স লিখতে পারো। এবং আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বাক্য যখন তুমি লিখছো তোমাকে কিন্তু অবশ্যই কানেক্টর ইউজ করতে হবে বা লিঙ্কার ইউজ করতে হবে। কারণ হচ্ছে কানেক্টর বা লিঙ্কার ইউজ করলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে অর্থের মধ্যে, বাক্যের মধ্যে যে বাক্যের যে একটা সামঞ্জস্যতা বা তাদের মধ্যে যে একটা সম্পর্ক, সেটাকে খুব ভালোভাবে বোঝার ক্ষেত্রে এই কানেক্টরটা আমাদের দরকার হয়। আমরা পরের অঙ্কটা দেখি। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে রিভিশন দেয়া। আমাদের ছাত্রদের মধ্যে একটা প্রবণতা রয়েছে, লেখা শেষ হয়ে গেলে তারা আর এক মুহূর্ত চায় না যে রিভিশনটা দিই। রিভিশন দিয়ে যেটা হয়, অনেক অনাকাঙ্ক্ষিত ভুল, যেটা তোমার মনে করেছো যে ঠিক লিখেছো কিন্তু আসলে সেটা ঠিক হয়নি, যখন রিভিশন দিতে যাচ্ছ তখন তুমি এটাকে আইডেন্টিফাই করতে পারছো। তো এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখতে হবে। গুরুত্বপূর্ণ একটা কথা আমরা চলে আসি, সেটা হচ্ছে ইউ মাস্ট প্র্যাকটিস রাইটিং এভরিডে। এটা হচ্ছে মূল মন্ত্র। কারণ হচ্ছে এনি কাইন্ড অফ রাইটিং রিকোয়ার্স প্র্যাকটিস, and the writing will not develop until you do the practice every day. আমরা প্রথম থেকে একটু দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তোমরা বুঝতে পেরেছো বিষয়গুলো। আমরা প্যাসেজেস থেকে, কবিতা থেকে যে সামারিটা রয়েছে সেটা আমরা আজকে একটু দেখব। দেখো এখানে প্রথম যে কবিতাটা ছিল ড্রিমস, সেই কবিতা থেকে সামারিটা নেওয়া হয়েছে। In this poem, Lawrence expresses his thoughts about dreams. দেখো এখানে কথাগুলো কিন্তু এক্সপ্রেস শব্দটা এখানে ছিল না, আমরা এখানে এনেছি। According to him, all people dream but not equally. এটা প্যাসেজের মধ্যে এরকম একটা কথা ছিল, সেটা এখানে উল্লেখ করেছে। Here he utters an expression. Utters মানে তুলে ধরা বা প্রকাশ করা বা বলতে পারা, which is universal. In his poem, he pointed out two types of dreams. He interpreted
টাইপস অফ ড্রিমস অ্যাজ সাবকনশিয়াস অ্যান্ড কনশিয়াস ড্রিমস। খেয়াল করো এখানে কিছু শব্দ নিজের মতো করে লেখা হয়েছে, আইডিয়াটা নেওয়া হয়েছে মেন প্যাসেজ থেকে বা কবিতা থেকে, কিন্তু মানে ল্যাঙ্গুয়েজটা হবে তোমার নিজস্ব। There are some dreams which people dream in their subconscious mind by night, and there are some other dreams which people dream at the stage of consciousness. খেয়াল করো এখানে সাবকনশিয়াস এবং কনশিয়াস দুই কথাটাই আছে। সাবকনশিয়াস মানে অবচেতন, কনশিয়াস মানে সচেতন ভাবে। Lawrence said that the dreams which are dreamt, খেয়াল করো এখানে প্যাসিভ ভয়েস হয়ে গিয়েছে, by night are full of vanity. Vanity মানে হচ্ছে মিনিংলেসনেস, অর্থহীন। But the dreams which one dreams with open eyes are serious in nature. লক্ষ্য করো এখানে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গিয়েছে। তোমরা যে কাজটা করতে পারো, তোমরা যে কোনো লেখা থেকে লেখার যে স্টাইলটা রয়েছে, লেখার যে মডেলটা রয়েছে সেটাকে তোমরা ফলো করো, কারণ এই প্যাটার্নে তোমরা অন্য একটা বাক্য তৈরি করতে পারবে। These sorts of dreams are dreamed by dangerous people who try their level best to materialize their dreams at any cost. Materialize মানে হচ্ছে কাজে সম্পাদন করা, তারা তাদের কাজে সম্পাদন করতে চায় যে কোনো মূল্যে। ঠিক আছে, তোমরা প্যাসেজটা একটু দেখো, এই যেটা সামারিটা আছে। এরপরে যে কবিতাটা আছে সেই কবিতাটার সামারি এখানে রয়েছে। এটা হচ্ছে ল্যাংস্টন হিউজের যে কবিতা ছিল। আমরা কবিতাটা একটু দেখে নিলে বোধহয় তোমাদের জন্য একটু সুবিধা হয়। আমরা তাহলে কবিতাটা একটু দেখে আসি। এখানে যে কবিতাটা রয়েছে এই কবিতাটার সামারি লিখতে বলা হয়েছে। তোমাদের এই ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে এখানে 12টা কবিতা রয়েছে। এই 12টা কবিতা থেকে একটা সামারি সাধারণত আসে পরীক্ষায়। তো সবগুলো কবিতা যদি তোমাদের পড়া থাকে এবং সামারি লেখার নিয়মটা যদি জানা থাকে তাহলে তোমাদের আশা করি সামারিতে প্রবলেম হবে না। Hold fast to dreams, for if dreams die, life is a broken winged bird that cannot fly. Hold fast to dreams, for when dreams go, life is a barren field frozen with snow. লক্ষ্য করো কবিতাগুলোর মধ্যে যে জিনিসটা থাকে এখানে আইডিয়াগুলো বেশ কমপ্রেস করা থাকে, বেশ ছোট থাকে। এই যখন কবিতার সামারি যখন তুমি লিখতে যাবা তখন কি তোমাকে একটু একটু বড় করে লিখতে হবে। বড় করে লেখার উদ্দেশ্য হচ্ছে, দেখো এখানে অল্প কয়েকটা লাইন আছে, অনেকটা আসলে ভাব সম্প্রসারণের মতো আমরা বলতে পারি। কবিতার ক্ষেত্রে যে সামারিটা হবে এটা অনেকটা আমরা ভাব সম্প্রসারণ করতে পারি, মানে এই কথাগুলোকে একটু বাড়িয়ে বলতে পারি। বাড়িয়ে বলতে পারা মানে হচ্ছে এগুলোকে ব্যাখ্যা করে দেয়া, মানে এই আইডিয়াটা আমরা নিব বাট উইল রাইট ইট ইন আওয়ার ওন আইডিয়া, ইন আওয়ার ওন ওয়ার্ডস। তাহলে আমরা কবিতাটার যে সামারি সেই সামারি পেজটাতে আমরা চলে যাচ্ছি। দেখো এখানে আছে, in this poem Langston Hughes puts some advice to his readers explaining the gravity of dreams. লক্ষ্য করো এখানে যে শব্দটা দেয়া আছে এই শব্দগুলো কিন্তু প্যাসেজের মধ্যে মানে কবিতার মধ্যে নেই। But from the reading of this poem you can easily understand that these words are very relevant. এই শব্দগুলো ঠিক আছে। To the readers he advised that they should hold fast with their dreams because if the dream is lost forever their lives will be inactive and meaningless. খেয়াল করো inactive এবং meaningless কথাটা কিন্তু ছিল না এখানে। তার মানে হচ্ছে তোমাকে কি করতে হবে, প্যারাফ্রেজ করতে হবে। তুমি যে শব্দগুলো প্যাসেজের মধ্যে ছিল ওই প্যাসেজগুলো ওই শব্দগুলোর যে সিনোনিম ওই সিনোনিমটা তোমাকে বাক্যের মধ্যে লিখতে হবে। যদি কেউ হুবহু প্যাসেজ থেকে বা কবিতা থেকে শব্দ তুলে দেয় তাহলে তার নাম্বার কমে যাবে। দেখো এখানে ইনঅ্যাক্টিভ শব্দটাও নাই, মিনিংলেস শব্দটাও নাই। ওইখানে ছিল ভ্যানিটি, ভ্যানিটি শব্দের অর্থ হচ্ছে মিনিংলেস, সেই শব্দটা আমরা এখানে নিয়ে আসলাম। মানে হচ্ছে আইডিয়াটা আমরা প্যাসেজ থেকে নেব কিন্তু শব্দ চয়ন বা শব্দের যে গাঁথুনি সেটা আমাদের নিজস্ব হতে হবে। এর পরের অংশটা আমরা দেখছি। He also adds for his ardent readers that they should hold fast the dreams which they have at present. দেখো এখানে কিন্তু নিজস্ব কথাগুলো প্রকাশিত হয়েছে।
Dream is considered to be an important factor of life. এখানে প্যাসিভ হয়ে গিয়েছে। It plays a vital role in the lives of human being. So, if dreams are lost, স্বপ্ন যদি হারিয়ে যায়, life becomes a fruitless tree. খেয়াল করো, fruitless tree মানে হচ্ছে যেই গাছে কোনো ফল ধরে না। এখানে একটা শব্দ ছিল barren field. barren মানে কি? শূন্য। যেই ফিল্ডের মধ্যে, যেই ভূমিতে কোনো ফসল উৎপাদিত হয় না। এর ফলে আমরা লিখলাম এখানে fruitless tree. তার মানে হচ্ছে আমরা আইডিয়াটা পেয়েছি মেন প্যাসেজ থেকে, কিন্তু শব্দগুলো কিন্তু আমাদের নিজস্ব হতে হবে। সেই নিজস্ব শব্দগুলো কিন্তু এখানে রয়েছে। আর যে কথা বললাম সেটা হচ্ছে এখানে তোমাকে সিনোনিম ইউজ করা হয়েছে, হুবহু কপি পেস্ট করা হয়নি কোনো জিনিস। ইন হিজ পোয়েম হি কম্পেয়ার দ্য ড্রিমলেস লাইফ উইথ দ্য ইনফার্টাইল ল্যান্ড। খেয়াল করো, ওইখানে ব্যারেন শব্দটার সিনোনিম হচ্ছে ইনফার্টাইল, অনুৎপাদনশীল, যেটা দিয়ে কোনো কিছু উৎপাদিত হয় না। ইনফার্টাইল ফিল্ড কাভার্ড উইথ স্নো where nobody can expect any harvest, যেখান থেকে কেউ কোনো ফসল পাওয়ার চিন্তা করে না। মানে হচ্ছে যদি জীবনের স্বপ্ন না থাকে, ড্রিমলেস স্বপ্নহীন জীবনকে তিনি তুলনা করেছেন অনুৎপাদিত জমির সাথে, ভূমির সাথে, যেখানে মানে যে জায়গাতে কি রয়েছে, বরবাচ্ছাদিত রয়েছে এবং যেখান থেকে কেউ কোনো ফসল পাবে, উৎপাদিত হবে, সেটা কেউ কখনোই আশা করে না। ঠিক আছে, এই হচ্ছে এই সামারিটা লেখা আছে। এবং তোমাদেরকে আমি একটু জানিয়ে রাখছি, সেটা হচ্ছে এই যে সামারিটা যখন তুমি লিখবে, মেন পয়েন্টস গুলো লিখতে হবে এবং প্যাসেজের যে আইডিয়া গুলো রয়েছে সেই আইডিয়া গুলো ঠিক রেখে শব্দগুলো নিজের মতো করে তোমাকে দিতে হবে। যদি তুমি শব্দগুলো নিজের মতো করে দাও তাহলে তোমার জন্য খুবই সুবিধা হবে আমি মনে করি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই শব্দগুলো যদি এভাবে দেওয়া যায় তাহলে বেশি মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু সেন্টেন্স যে প্যাটার্ন গুলো রয়েছে সেই প্যাটার্ন গুলোর মধ্যেও কিন্তু চেঞ্জ রয়েছে। কোনো জায়গায় সিম্পল সেন্টেন্স, কোনো জায়গায় কমপ্লেক্স সেন্টেন্স, কোনো জায়গায় কম্পাউন্ড সেন্টেন্স, এবং একই সাথে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি লিঙ্কার্স ইউজ করা হয়েছে। লিঙ্কার্স ইউজ করা আমাদের জন্য খুবই আবশ্যকীয়, কারণ হচ্ছে যখন কোনো আমরা আইডিয়াকে তুলে ধরতে চাই সেই ক্ষেত্রে আমাদের লিঙ্কার্স গুলো খুবই প্রয়োজন হয়ে পড়ে। এখানে আমরা এই সামারির যে কোশ্চেন মানে যে আলোচনাটা সেটা আমরা এখানে শেষ করছি। এরপরের যে লেসনটা রয়েছে সেই ইউনিট 3 লেসন 3, সেই লেসনটা হচ্ছে আই হ্যাভ এ ড্রিম বাই মার্টিন লুথার কিং। সেই লেসনের কিছু অংশ আমরা দেখব। তবে এই পরের যে লেসনটা এটা একটু বড়, এটার জন্য আমাদের একটা পুরো একটা ক্লাসই আমাদের সেই ক্ষেত্রে দরকার হবে। এবং আমি চলে আসি যে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা সামারি নিয়ে সেই বিষয়ে।